আজকের এই এপিসোডটি শুরু করছি গভীর শ্রদ্ধা আর সম্মান জানিয়ে। 1952 সালে যারা আমাদের বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে আমাদের প্রিয় মাতৃভাষায় কথা বলতে পারছি। সাথে সাথে সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। এই রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সংযম আর বরকত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি নতুন একটি এপিসোড। আজ এখানে ফ্রাইডে, সময় এখন প্রায় দুপুর 12:30। রোদ ঝলমলে একটা দিন। ওই যে শুকনো পাতাহীন গাছটার ডালে বসে পাখিটাও মন ভরে কিচিরমিচির করছে। মনে হয় ওরও শীতটা আজ একটু কমই লাগছে। কয়েক সপ্তাহ ধরেই একটানা স্নো, ঠান্ডা আর মেঘলা আবহাওয়া। খুব দরকার থাকা সত্ত্বেও আমাদের রেস্টুরেন্ট ডিপোতে যাওয়া হচ্ছিল না। আজ যেহেতু রোদও উঠেছে, আবার ঠান্ডাটাও অনেকটা কম। আর এই যে দেখেন, আশেপাশে বরফগুলো অনেকটা গলে গিয়েছে। স্নো বা বৃষ্টির দিন হলে আমি সাধারণত রেস্টুরেন্ট ডিপোতে যাওয়া এড়িয়ে চলি, কারণ এখানে অনেক জিনিস কিনতে হলে বড় কার্ট লাগে, ভারী বক্স তুলতে হয়, বরফ বা ভেজা রাস্তায় স্লিপ করার ঝুঁকি থাকে। বিশেষ করে পার্কিং লটে বরফ জমে থাকলে খুব সাবধানে চলতে হয়। কিন্তু সামনের রাস্তাটা তো বন্ধ করে রেখেছে। দেখে মনে হচ্ছে গ্যাস লাইন রিপেয়ার চলছে। দুই পাশে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এখানে সাধারণত গ্যাস লাইন রিপেয়ার খুব গুরুত্ব দিয়ে করা হয়, কারণ আন্ডারগ্রাউন্ডে গ্যাস পাইপলাইনে লিক থাকলে সেটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সেফটি নিশ্চিত করার জন্য পুরো এলাকা বন্ধ করে কাজ করা হয়। অনেক সময় এমার্জেন্সি রিপেয়ার হলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্তও রাস্তা বন্ধ থাকতে পারে। পুলিশ, কনস্ট্রাকশন ক্রু, ইউটিলিটি ওয়ার্কার্স সবাই মিলে কাজ করে যেন দ্রুত আর নিরাপদভাবে সমস্যার সমাধান করা যায়। যাই হোক, আমাকে এখন ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এখানে এরকম ডিটুয়ার বা রোড ওয়ার্ক প্রায় দেখা যায়, স্পেশালি শীতের পরে, যখন বরফ আর লবণের কারণে রাস্তার নিচের লাইন বা পেভমেন্ট ড্যামেজ হয়। এখন আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্ট ডিপোতে। রেস্টুরেন্ট ডিপো মূলত রেস্টুরেন্ট ওনার, ক্যাটারিং বিজনেস এবং ফুড সার্ভিসের জন্য। এখানে সাধারণত মেম্বারশিপ লাগে। আবার যারা কনভেনিয়েন্স স্টোর বা ছোট ব্যবসা চালান, তারাও মেম্বারশিপ নিতে পারেন। এখানে বাল্ক আকারে সব কিছু পাওয়া যায়, এই যেমন মাংস, মাছ, চাল, ডাল, মশলা। এছাড়াও আছে ডিসপোজেবল আইটেমস, ফ্রোজেন ফুড, কিচেন ইকুইপমেন্ট, অনেক কিছু। যারা বড় পরিবার নিয়ে থাকেন বা সাধারণত পার্টি দেন, তাদের জন্য বাল্ক কেনাকাটা অনেক সাশ্রয়ী, কারণ একবারে বড় পরিমাণে কিনলে দামও যেমন কম পড়ে এবং এক জায়গায় সব কিছু পাওয়া যায়। আর আমাদের জন্য বড় সুবিধা হলো আমাদের রান্নাঘরে সব কিছু একটু বেশি বেশিই লাগে, তাই না? এই যে বক্সগুলো দেখছেন, এগুলোতে রয়েছে চিকেন। কোনোটায় 16টা, কোনোটায় 12টা, আবার কোনোটায় 20টা চিকেন রয়েছে। আমরা এখান থেকে এক বক্স চিকেন নিয়ে নিলাম। আর এই যে এইটা কি দেখেন, এইটা হচ্ছে অক্টোপাস সালাদ। জীবনে অনেক কিছুর সালাদই দেখেছি, কিন্তু এই অক্টোপাসের সালাদ এই প্রথম দেখলাম। জানি না কিভাবে খায়। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছও স্যাম্পল হিসেবে রাখা হয়েছে বিক্রি করার জন্য। এই যে আমার পছন্দের ভর্গি ফিশ,
এটা দেখছি প্রতি পাউন্ড $2.99 করে, আর যদি 16টার বেশি নেই তাহলে প্রতি পাউন্ড পড়বে $2.69 করে। দারুণ না? এখানে দেখেন সবাই এই বড় বড় কার্ড ব্যবহার করে। এখানে কোনো ছোট কার্ড নেই, কারণ সব কিছুই এখানে বক্স বা প্যাকেট ধরে কিনতে হয়। কোনো খুচরা বা খোলা জিনিস এখানে বিক্রি হয় না। এখানে সব রেস্টুরেন্ট ডিপোতেই এই একইভাবে সব জিনিস বক্স, ব্যাগ বা বড় প্যাকেটে নিটলি সাজানো থাকে। মনে হচ্ছে আমি যেন আমাদের দেশের কোনো আড়তে চলে এসেছি। ঠিক সেই বড় বড় বস্তা, সারি সারি মাল, একসাথে অনেক জিনিসের সমাহার। সব কিছু বাল্ক, সব কিছু অর্গানাইজড, একবারে অনেকটা করে নেওয়া যায়। দেখতে দেখতে কার্ড ভরে যায় আর মনে হয় বড় কোনো আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তবে এর জন্য অবশ্যই প্রি প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাসায় যদি ঠিকমতো স্টোরেজ না থাকে, বড় ফ্রিজার, এয়ারটাইট কন্টেইনার, জায়গা, তা না হলে এত জিনিস সামলানো একদম কঠিন হয়ে যায়। আসলে এরকম বড় শপিং মানে শুধু সাশ্রয় না, সাথে একটু হিসেব, একটু পরিকল্পনাও অনেক দরকার। এই যে বাসমতি রাইস, 40 পাউন্ডের এই বাসমতি রাইসের ব্যাগ পড়ে $44.35 করে। এগুলো মূলত ইন্ডিয়ান বাসমতি রাইস। আমি সাধারণত এরকম বড় 40 পাউন্ডের ব্যাগ এখান থেকেই কিনি। দামও কম পড়ে আর স্টোরেজেও সহজ হয়, একবারে অনেক দিন চলে যায়। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই এক ব্যাগ চালের দাম পড়ল প্রায় 5,000 টাকা। যেহেতু এখানে মূলত বড় বড় বিজনেসের জন্য আসা হয়, তাই সবাই একসাথে অনেক জিনিস কেনে। ফলে পেমেন্টের জন্য সবসময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অবশেষে আমরা কেনাকাটা শেষ করে পেমেন্ট করে বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফিরেই প্রথম কাজটাই করছি চিকেনগুলো ফ্রিজারে তুলে রাখা। তো এই প্লাস্টিকটা কাটার পরে গুনে দেখলাম এখানে মোট 16টা চিকেন আছে। আমি ভেবেছিলাম হয়তো 10টা চিকেন আছে। তো যেহেতু এতগুলো চিকেন আর একটা সময়ের মধ্যেও তো এগুলোকে খেয়ে ফেলতে হবে, তাই এখান থেকে 2টো চিকেন আমি আমার প্রতিবেশীর জন্য আলাদা করে রেখেছি, আর 2টো চিকেন কেটে পরিষ্কার করে আলাদা করে রাখবো রান্নার জন্য। বাকিগুলো সুন্দর করে ভাগ করে ফ্রিজারে রেখে দিলাম, যেন প্রয়োজন অনুযায়ী বের করে ব্যবহার করা যায়। ওই যে 2টো চিকেন কেটে রাখলাম, সেখান থেকে একটা দিয়ে আজ ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করব। সব বাজার এনে আলাদা করা, ভাগ করা, স্টোরেজ করে রাখতে রাখতে বেশ সময় লেগে গেল। তাই আজ হাতে খুব বেশি সময় নেই রান্না করার। ভাবলাম চিকেন বিরিয়ানিটাই করি, সময়ও কম লাগে, আবার সবাই খেতেও ভালোবাসে। তো বিরিয়ানি করতে আমি প্রথমে দিয়েছি 2 চামচ মতো আদা বাটা, 1.5 চামচ মতো রসুন বাটা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা চেরা কাঁচা ঝাল। এরপর দিয়েছি কুচানো ধনিয়া পাতা। পুদিনা পাতা থাকলে ভালো হতো, কিন্তু বাসায় পুদিনা পাতা একদম ছিল না, তাই শুধু ধনিয়া পাতাই দিয়েছি। আর তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আরও দিয়েছি 2-3 চা চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি বানিয়েছিলাম প্রায় সব ধরনের আস্ত গরম মশলা ভেজে গুঁড়ো করে, তাই আলাদা করে আর কোনো গরম মশলা অ্যাড করলাম না। এরপর যোগ করেছি ঘরে বানানো খাঁটি ঘি। এই ঘির গন্ধটাই কিন্তু বিরিয়ানির আসল রাজকীয়তা এনে দেয়। আর যদি সেটা হয় নিজের হাতে বানানো
তাহলে তো কথাই নেই, তাই না? বিরিয়ানিতে সুন্দর রং আনার জন্য এখানে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া। বেশ কিছুদিন হলো আমি চেষ্টা করছি শুকনো লঙ্কা গুঁড়া ব্যবহার না করতে, কিন্তু কিছু কিছু রান্নায় একটু রং আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়াটাই ব্যবহার করে থাকি। এরপর সব উপকরণ একসাথে মাখানোর আগে দিয়ে দিয়েছি ফেটে রাখা টক দই। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর চুলায় দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলাটা সুন্দর করে তেল ছেড়ে দিল, তখন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চালগুলো। কিছুক্ষণ চালগুলো মাংস আর মশলার সাথে ভেজে নিয়েছিলাম, আর এরপর ফুটানো গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এদিকে বিরিয়ানিটা যেহেতু অলমোস্ট হয়ে গেছে, তাই আমি এদিকে ফেটে রাখা অর্ধেক টক দইয়ের ভিতরে কিছু শসা কুচি দিয়ে দিলাম আর দিলাম সালাদ সিজনিং। এই যে বেশ সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, একদম ঝরঝরে। এত ব্যস্ততার পর এই গরম গরম বিরিয়ানির গন্ধে যেন সব ক্লান্তি এক মুহূর্তেই মিলিয়ে গেল। সব কিছুর শেষে নিজের হাতে রান্না করা এক প্লেট বিরিয়ানি সত্যি আলাদা এক শান্তি দেয়। এখন আমি আর স্বপ্ন খেতে বসবো, তার আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি খুব শীঘ্রই আবার কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।